আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আইসা পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 11 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি স্পৃহার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি, অপেক্ষায় আছি সে কি বলবে, কিন্তু কিছু বলছে না স্পৃহা। সে এভাবে চুপ করে আছে কেন? আমার অগোছালো মস্তিষ্কটা আন্দাজ করতে পারলো না। অনেকটা সময় পর স্পৃহা আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে বলেননি কেন? আমি স্পৃহার এমন প্রশ্ন শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। ভাবলাম কি আর হলো কি, তাহলে কি স্পৃহা হাসান সম্পর্কে কোনো কথাই শুনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে আমার সাথে? তবে আমার মনে হয় সে আমার সব কথা শুনেছে এবং আমার কথা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন সে এসব লুকাচ্ছে আমি বুঝতে পারছি না। নাকি আসলেও শুনেনি, এটাও শিওর হতে পারছি না আমি। আমি স্পৃহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মন খারাপ করলে বললাম, না অমন কিছু না, গার্লফ্রেন্ড না, এমনিতেই ফ্রেন্ড। তারপর স্পৃহা আরও কাছে এসে বলল, মিথ্যা বলেন কেন? গার্লফ্রেন্ড ছাড়া কারো সাথে এত অভিমান নিয়ে কখনো কথা বলা যায় না। আমি তো আপনার কাছে কোনো কিছু লুকাইনি, অথচ আপনি আমার কাছে কত কিছু লুকিয়েছেন। আপনার মুখ থেকে হাসান কথাটা শুনে বিছানা থেকে উঠে এসেছি। কি যেন বলছিলেন হাসান নামের কাউকে নিয়ে? আমি স্পষ্ট শুনতে পাইনি, তবে খারাপ কিছুই হয়তো বলছিলেন। আপনার বন্ধুর নাম হতো হাসান, আমার বয়ফ্রেন্ড। আমি ভাবলাম ওর সম্পর্কেই বলছেন। পরে মনে হলো ওর সাথে তো আপনার যোগাযোগই নেই। আপনি কিভাবে ওর সম্পর্কে জানতে পারেন? যাই হোক, আপনার গার্লফ্রেন্ড আছে জেনে অনেক খুশি হলাম। আপনার পাশে অন্য কাউকে আমার ভালো লাগছে না, কিন্তু আপনার জীবনে কেউ আছে জেনে খুব খুশি হয়েছি আমি। প্রিয়ার কথাগুলো শুনে মন খারাপের মাত্রাটা আরো বেড়ে গেল। ইচ্ছে করছিল হাসান সম্পর্কে সবকিছু বলে দেই, বললে কি সে বিশ্বাস করবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই, মিলিয়েও তো আর আমার জন্য স্পৃহার কাছে সব সত্যি বলবে না। আর স্পৃহা না হয় সবকিছু শুনে বিশ্বাসই করলো। তারপর সে হাসান সম্পর্কে সব জানতে পেরে তাকে ছেড়ে দিল, আমার কাছে চলে আসলো। কিন্তু এটাকে কি ভালোবাসা বলে? সে হাসান সম্পর্কে খারাপ কিছু জানতে পেরেছে বলে তাকে ছেড়ে দিচ্ছে। আমার সম্পর্কে যদি কখনো খারাপ কিছু জানতে পারে তাহলেও যে আমাকে ছেড়ে দেবে না, এটার কি নিশ্চয়তা আছে? এমন ভালোবাসার কি দরকার? যে খারাপ সময় পাশে থাকবে না। ভালোবাসার মানুষ তো সেই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ জেনেও থেকে যাবে, শুধুমাত্র ভালোবাসার টানে, কোনো স্বার্থের টানে নয়। আমি স্পৃহাকে বললাম, গার্লফ্রেন্ড থাকলে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতাম না, আপনাকেও বিয়ে করতাম না। কেউ ছিল না বলেই আপনার বাবার অত্যাচারে বাধ্য হয়েছি বিয়েটা করতে। কিন্তু কে জানে যাকে বিয়ে করব তার একজন ভালোবাসার মানুষ আছে, যার জন্য সে নিজের বিয়ে করা হাজব্যান্ডকেও ছেড়ে দিতে পিছপা হবে না। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন আপনার বয়ফ্রেন্ডের আগে অন্য কোথাও রিলেশন ছিল, কিংবা আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক মেয়ের সাথে সে প্রেম করত, তাদের সাথে খারাপ কিছু করত, তখন আপনি কি করবেন? তাকে ছেড়ে দিবেন? আমার কথা শুনে স্পৃহা একটু রাগ করলো না, অথচ আমি ভেবেছিলাম সে অনেক রাগ করবে। সে খুব নিরীহ কণ্ঠে বলল, যেহেতু আমি এখনো এমন কিছু জানতে পারিনি তাই এসব নিয়ে ভাবছি না। তবে যাকে ভালোবেসেছি তাকে ছোট্ট একটা কারণে ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। আমার ভালোবাসাটা এতটাও সস্তা না যে কারো কাছ থেকে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটা খারাপ, সে একাধিক মেয়ের সাথে কথা বলে, আর আমিও এসব বিশ্বাস করে তাকে ছেড়ে দিব। স্পৃহার উপর আমার খুব অভিমান হলো। সে হাসানকে কেন এত বিশ্বাস করবে, কেন এত ভালোবাসবে? আমি অভিমান ভরা কণ্ঠে স্পৃহাকে বললাম, আর যাকে বিয়ে করলেন তাকে কিভাবে ছেড়ে দিবেন? স্বামীর থেকে বয়ফ্রেন্ড কোনোদিনও আপন হতে পারে না, কোনো অবস্থাতেই না। বয়ফ্রেন্ড আপনাকে বিপদের মুখে ছেড়ে যেতে পারে, কিন্তু একজন স্বামী কখনোই তার স্ত্রীকে বিপদের মুখে ছেড়ে দিতে পারে না। এই যে এতদিন ধরে আমার সাথে থাকছেন, খাচ্ছেন, কথা বলছেন, নিজের সবকিছু শেয়ার করছেন, এতদিনে কি আমার প্রতি একটুও ভালো লাগা কাজ করেনি আপনার ভেতরে? তখন স্পৃহা বলল, ভালো লাগা কাজ করেনি যে তা না। একজন মানুষের সাথে এভাবে থাকলে তো তার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করবেই। আমি আপনার কাছে নিজেকে অনেক নিরাপদ মনে করি, আপনাকে অনেক বিশ্বাস করি। আপনার সাথে এতদিন ধরে এক বাসায় থাকছি, আপনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি, কখনো আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। অনেক সময় আমি বাথরুমের দরজা খোলা রেখেই গোসলে গিয়েছি, আপনি কখনো এসবে মনোযোগ দেননি। এসব কি যথেষ্ট না একজন মানুষের প্রতি ভালো লাগা কাজ করতে? কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তো আর একজন মানুষের কাছে সব সময়ের জন্য থাকা যায় না। তার জন্য ভালোবাসার দরকার হয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে, যার সাথে আমি আমার সংসার জীবনের নাম লেখাতে চাই। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন না, কাজেই এমনটা কখনো হবার নয়। আমরা খুব ভালো বন্ধু আছি, এটাই হয়তো আমাদের জন্য ভালো। তবে একজনকে ভালোবাসা অবস্থায় যদি অন্য কাউকে ভালোবাসা যেত, তাহলে অবশ্যই আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আমি আগেই একজনকে আমার ভিতরটা দিয়ে দিয়েছি।
এখন চাইলেও আর দ্বিতীয় কাউকে আমার ভিতরটা দিতে পারবো না। আমি স্পৃহাকে বললাম, আপনি নিজের মনের খবর জানতে পারেন, বাট অন্য কারো মনের খবর জানার চেষ্টা করবেন না, কারণ এই পৃথিবীতে কেউ কারো মনের অবস্থাটা জানতে পারে না। যদি পারতো তাহলে মানুষ মানুষকে এভাবে কখনো দুঃখ দিত না। আমি কাকে ভালোবাসি, কাকে নিজের করে চাই, এটা জানার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেয় নাই, কাজেই এটা কখনো জানার চেষ্টা করবেন না। আগে নিজেরটা জানুন। আপনি কাকে ভালোবাসেন সেটা জানুন। নিজেকে প্রশ্ন করুন, যাকে ভালোবাসেন তার সাথে আপনার সময় কাটাতে ভালো লাগে নাকি অন্য কারোর সাথে। কথাগুলো বলে আমি বারান্দা থেকে নিজের রুমে চলে যাই। আমি চলে গেলেও স্পৃহা বারান্দায় দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশ দেখতে থাকে। আজ আকাশটাতে অনেক মেঘ জমেছে, সেটার দিকে স্পৃহা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমার মনের আকাশেও যে মেঘ জমতে পারে সেটা সে কখনোই জানবে না, কোনোদিন জানতেও পারবে না। আমার আকাশটাও মেঘে ঢাকা। দুদিন পর স্পৃহা আমাকে বলল, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, আগেই বলে রাখছি আপনি না করতে পারবেন না। আমি কোনো ভাবান্তর না করে বললাম, কোথায় যেতে হবে? আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে অন্তত আমাকে নিয়ে যেতে বলবেন না। আর বললেও আমি যাব না, আমার ভালো লাগে না। তখন স্পৃহা বলল, আরে না, বয়ফ্রেন্ডের সাথে না, আমার এক দূর সম্পর্কের ফুপির বাড়িতে যাব। খবর পেয়েছি উনি খুব অসুস্থ, হয়তো বাঁচবে না। বাবা মা চাচা চাচি সবাই ওনাকে দেখতে গিয়েছিলেন, শুধু আমি যাইনি। আমি জানি ওখানে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে, তবুও আমি ফুপির সাথে দেখা করতে চাই। মৃত্যুর আগে মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। আমি চাই ফুপির সাথে দেখা করতে, আপনিও যাবেন আমার সাথে। স্পৃহার এত কথার ভিড়ে আমার ভালো না লাগার বিষয়টা চাপা পড়ে গিয়েছে, কিংবা কে জানে স্পৃহা হয়তো ইচ্ছে করে ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। আমার ভালো কিংবা খারাপ লাগাতে সে মনোযোগ দিতে চায়নি। স্পৃহার কথা শুনে আমার অবনীর মায়ের কথা মনে পড়ল। আমার কি তাহলে একবার অবনীর মায়ের সাথে দেখা করা উচিত? এমনও তো হতে পারে শুধুমাত্র আমার সাথে দেখা করবার জন্যই আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। পরের দিন স্পৃহার সাথে আমাকে যেতে হলো। না করার পর স্পৃহা যখন বলল আমাকে ছাড়া সে যাবে না, তখন আমিও বাধ্য হলাম তার সাথে যাওয়ার জন্য। স্পৃহা যখন গাড়ি থেকে তার ফুপির বাড়ির সামনে নামলো, তখন কেন জানি মনে হলো এই বাড়িটা আমার অনেক দিনের চেনা। হয়তো ভুলে গিয়েছি, তবে এই বাড়িতে এর আগেও আমি এসেছি। বাড়িতে ঢোকার পর যখন অবনীকে দেখতে পেলাম, তখন আর আমার বুঝতে বাকি রইল না, স্পৃহার ফুপি হলো অবনীর মা। স্পৃহা আর অবনী মামাতো ফুপাতো দুই বোন। অবনী আমাদের দুজনকে দেখে অনেক অবাক হলেও নিজের অনুভূতিটা প্রকাশ করলো না। বুঝতে পারলাম মায়ের সুখে এরকম হয়ে গেছে অবনী। স্পৃহা যখন অবনীর মায়ের কাছে গেল, তখন অবনীর মা স্পৃহার দিকে না তাকিয়ে আমার দিকে তাকালো। আমি স্পৃহার পেছনে ছিলাম, তারপরও অবনীর মা আমার দিকে কেন এমন করে তাকালো স্পৃহা বুঝতে পারলো না। আমি অবনীর মায়ের কাছে যেতে পারলাম না, কারণ তার শরীরটা প্রায় সব জায়গাতেই কিসের যেন দাগ। এই দাগগুলোর কারণেই মানুষ তার কাছে যেতে চায়নি, অথচ এগুলো ছোঁয়াচে না। এমন না যে অবনীর মাকে স্পর্শ করলে এমনটা আমারও হবে, তবুও কেন জানি ভয় হতে লাগলো, ঘেন্নাও হতে লাগলো। তাই আমি আর স্পৃহা অবনীর মার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রইলাম। অবনীর মা দূর থেকে ভাঙা গলায় আমাকে বললেন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছো, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা আমি রাখি নাই। তবে জানো কি, আমি এখনো বেঁচে আছি শুধু তোমার সাথে কথা বলার জন্য, না হলে অনেক আগেই মরে যেতাম। যতটা দিন বেঁচে ছিলাম ততটা দিন বুঝেছি যন্ত্রণা কি, কষ্ট কি। এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না, কিন্তু আমি জানি এর থেকেও অনেক বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তোমাকে প্রতিটা দিন বাঁচতে হয়েছে। আর এর কারণ আমি। আমার জন্য আমার মেয়েটাকেও যে এভাবে কাঁদতে হবে কখনো ভাবিনি। বিশ্বাস করো, অবনীর কান্নাটা আমি সহ্য করতে পারি না। আমি মরার পর হয়তো অবনীর কেউ থাকবে না। ওর বাবা আমার সম্পর্কে জানার পর দেশেই আসেনি, হয়তো আমার মৃত্যুর পর আসবে অবনীর টানে। স্পৃহার সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছে তা আমি জানি না। স্পৃহার দিকে তাকিয়ে বলল, স্পৃহা, এই ছেলেটা অনেক ভালো, তোর ফুপি অনেক খারাপ মানুষ। খারাপ মানুষকে দেখতে এসেছিস জেনে খুব ভালো লাগলো। শুনেছি তুই নাকি একটা ছেলেকে বিয়ে করে তার সাথে আবার পালিয়ে গিয়েছিস। কথাটা বলতে বলতে অবনীর মা আমাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিভাবে একটা মানুষের প্রাণ চোখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে গেল বুঝতেই পারলাম না। তবে মানুষটা যে মরার পরেও অনেক শান্তি পেল সেটা বুঝতে পারলাম, কারণ বেঁচে থাকতে যে শান্তিতে ছিল না, প্রতিটা মুহূর্ত তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর থেকে কি মৃত্যু ভালো না? অবনী দরজার একপাশে দাঁড়িয়েছিল। যখন জানতে পারলো তার একমাত্র আপনজন তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে, ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ল অবনী। স্পৃহার চোখেও পানি, আমার চোখে পানি নেই, তবে ভিতরটা পুড়ে যাচ্ছিল। আফসোস হচ্ছিল কেন আর কিছু সময় আগে আসলাম না, কেন কথাগুলো শেষ করতে পারলাম না। আমি অবনীর কাছে গিয়ে অবনীকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলাম।
অবনীকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। হঠাৎ করে অবনী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন একটা সময় কি তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত নাকি জড়িয়ে ধরে রাখা উচিত? আমি তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে থাকলাম। সে কান্না করুক, আজ তার কান্না করার দিন। আমাকে জড়িয়ে ধরে সে কাঁদছে, এটা স্পৃহা সহ্য করতে পারছে না। তাই হয়তো আমার কাছে এসে অবনীকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে অবনীকে সান্ত্বনা দিতে লাগলো। অবনীকে জড়িয়ে ধরে স্পৃহাও কাঁদতে লাগলো, কারণ স্পৃহা জানে অবনীর আপন বলতে ওই একজন ছাড়া আর কেউ রইল না। আমি স্পৃহার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি। তো গাইস, আজকের পার্ট 11 এখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন সবার আগে সকল গল্প তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।